আজকে আমাদের ওয়েলকাম এভরিওয়ান ইন আওয়ার 30 মিনিটস ডেভিডসন স্পেশাল সেশন। আজকে আমাদের টপিক হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। এটা আসলে খুবই ভাইটালস একটা টপিক আমাদের যে কোনো পোস্ট গ্রাজুয়েশন এক্সামের জন্য। সেটা হতে পারে আমাদের কোনো এন্ট্রান্স এক্সাম অথবা যে কোনো মিড টার্ম ফাইনাল এক্সাম। মোটামুটি আহ, প্রত্যেকটা এক্সামেই এই টপিকটা থেকে কোশ্চেন আসেই। তো এটা আসলে আমাদের কেন যেন একটু কম পড়া হয় বা আমাদের কনসেপশনটা একটু মানে হেজি থাকে এই টপিকটার ব্যাপারে, এই জন্য আসলে টপিকটা চুজ করা। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করি। আমি ডক্টর মোহাম্মদ সাজিদ হাসান জিহাদ। আমি ইনডোর মেডিকেল অফিসার হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছি। ফার্স্ট, অ্যাকচুয়ালি হোয়াট ইজ পোর্টাল হাইপারটেনশন? অ্যাকচুয়ালি আমরা আমাদের সকলের মধ্যে একটা ধারণা আছে পোর্টাল হাইপারটেনশন মানেই আসলে আমরা বুঝি সিরোসিস বা ক্রনিক লিভার ডিজিজ, সিএলডির সাথে আমরা আসলে এই টার্মটা বেশি ফ্যামিলিয়ার। সিএলডির সাথে বা সিরোসিসের সাথে পোর্টাল হাইপারটেনশনের ব্যাপারটার সাথে আমরা আসলে ফ্যামিলিয়ার। বাট শুধু সিরোসিস না, এর পাশাপাশি আসলে আরো অনেকগুলো কারণ আছে যেগুলো আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর নর্মাল হেপাটিক ভেনাস প্রেশার গ্রেডিয়েন্ট ইজ অ্যাকচুয়ালি 5 to 6 মিলিমিটার মার্কারি। যখন সেটা এক্সিড করে যায় তখনই সেটা আসলে আমরা পোর্টাল হাইপারটেনশন হিসেবে লেভেলিং করি। অ্যান্ড ইন ডেভেলপড কান্ট্রিজ লাইক আওয়ার, আমাদের দেশের মতো ডেভেলপ কান্ট্রিজে সিরোসিস আসলে মেইন কজ অফ পোর্টাল হাইপারটেনশন, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 90%। বাট আমি যদি গ্লোবালি চিন্তা করি, গ্লোবালি আসলে সিস্টোজোমিয়াসিস ইজ দ্য লিডিং কজ অফ পোর্টাল হাইপারটেনশন। যেহেতু এটা এন্ডেমিক এরিয়ার বাইরে আসলে একটু আনকমন, তো আমাদের দেশে পার্সপেক্টিভ আসলে সিরোসিস মেইন কজ। বাট যদি আমি গ্লোবালি চিন্তা করি সেক্ষেত্রে সিস্টোজোমিয়াসিস ইজ দ্য লিডিং কজ। স্লাইডটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের যে কোনো সিঙ্গেল বেস অ্যান্সার কোশ্চেনের জন্য। যেটা আমি আগেই বললাম যে আসলে নর্মাল হেপাটিক ভেনাস পোর্টাল প্রেশার গ্রেডিয়েন্ট ইজ 5 to 6 মিলিমিটার মার্কারি। বাট এটা যখন 10 মিলিমিটার মার্কারির ওভার হয়ে যায় তখন সেটা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট পোর্টাল হাইপারটেনশন হিসেবে প্রেজেন্ট করে। আর পোর্টাল হাইপারটেনশনে আমরা জানি যে মোস্ট রিকগনাইজড এন্ড মোস্ট সিভিয়ার, যেটা নিয়ে সব থেকে আমরা বেশি চিন্তিত থাকি, যে ভেরিসেল ব্লিডিং। এই প্রেশারটা যখন আসলে 12 মিলিমিটার মার্কারি বেশি চলে যায় তখন ভেরিসেল ব্লিডিং এর রিস্কটা অনেক বেশি থাকে। নাও ক্লাসিফিকেশন। আসলে পোর্টাল হাইপারটেনশনের ক্লাসিফিকেশনটা বেসিক্যালি আমাদের ডেভিডসনে করা আছে। ভাস্কুলার যে অবস্ট্রাকশন সাইট, সেও তার উপর ডিপেন্ড করে আসলে ক্লাসিফিকেশন গুলা করা হয়েছে। এটা আসলে হুবহু ডেভিডসন থেকে তুলে নেয়া, বা ডেভিডসনের বক্সটাকে মানে ফিগারটাকে আমি একটু বক্সিং করেছি, কারণ ওইটা অনেক সময় একটু ক্লামজি মনে হয় বা একটু অনেক সময় বুঝতে অসুবিধা হয়, তাই আসলে এটা টেবিল ফর্মে আনা। আমি যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমাদের চ্যাট বক্সও লিখতে পারেন। চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার। তাহলে আমরা ভাস্কুলার অবস্ট্রাকশনের সাইট অনুসারে কিভাবে এটা ক্লাসিফাইড করতে পারি, এখানে 5টা ধাপ আছে। একটা হচ্ছে প্রি হেপাটিক, ইন্ট্রাহেপাটিক, সাইনোসয়েডাল, অ্যান্ড ইন্ট্রাহেপাটিক পোস্ট সাইনোসয়েডাল, পোস্ট হেপাটিক পোস্ট সাইনোসয়েডাল। যেখানে রেড মার্কিং করা আছে বা স্টার চিহ্ন দেওয়া আছে, এটা আসলে মোস্ট কমন কজ। এটা আলাদাভাবে মার্কিং করার একটাই কারণ যে আমাদের এসবিএ তে আসলে, আমাদের এসবিএ যেমন ভাবে কোশ্চেন থাকে যে মোস্ট কমন, মোস্ট প্রমিনেন্ট, সেক্ষেত্রে আসলে আপনাকে অপশন সবগুলাই আপনার কজ থাকতে পারে, কিন্তু যেটা হচ্ছে মোস্ট কমন সেটাই আসলে আমাদের পরীক্ষার অ্যান্সার চাওয়া হয়। এই জন্য এই যে বোল্ড যে বা রেড মার্কিং যে কজ গুলা লেখা আছে সেগুলো একটু আপনার একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, প্রি হেপাটিক কজ আসলে কোনগুলা? আমরা জানি যে পোর্টাল সার্কুলেশন আসলে কিভাবে হয়। এটা আসলে বেসিক্যালি কি করে, আমাদের গাট থেকে সার্কুলেশনটা হেপাটিক ভেইনের মাধ্যমে লিভারে নেয়, এবং পরবর্তীতে সেটা ইনফিরিয়র ভেনা কাভা হয়ে রাইট ভেন্ট্রিকলের মাধ্যমে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। তো আমাদের প্রি হেপাটিক অবস্ট্রাকশনটা আসলে পোর্টাল ভেনটা লিভারে এন্ট্রি করার আগ মুহূর্তে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রে আমরা এই ধরনের সিনারিও পেতে পারি, পোর্টাল হাইপারটেনশন পেতে পারি।
সেটার কজ কি কি থাকতে পারে? পোর্টাল ভেন থ্রম্বোসিস, এনি যে কোনো অ্যাবডোমিনাল ট্রমা অথবা সার্জারি। আর ইন্ট্রাহেপাটিক প্রি সাইনোসয়েডাল, এটা মানে হচ্ছে আমি পোর্টাল ভেইনটা আমার লিভারে এন্ট্রি করলো, বাট এটা সাইনোসাইডের আগে যদি কোনো অবস্ট্রাকশন থাকে। এবং এটার মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে সিস্টোজোমিয়াসিস, যেটা আমি আগে বলেছি, এটা হচ্ছে গ্লোবালি মোস্ট ইম্পর্টেন্ট কজ। এছাড়াও কনজেনিটাল হেপাটিক ফাইব্রোসিস করতে পারে, এবং কিছু ড্রাগস করে, ড্রাগস গুলা একটু মনে রাখার চেষ্টা করবেন। একটাই ড্রাগস আমার ডেভিডসনে দেওয়া আছে, ভিনাইল ক্লোরাইড। পাশাপাশি সার্কোইডোসিস, যেটা একটা ইনফিল্ট্রেটিভ ডিজিজ, যেটা আসলে আমাদের বডিতে মাল্টিপল অর্গান ইনফিল্ট্রেশন করতে পারে, সেটাও করতে পারে। এখন আসে সাইনোসাইডাল। সাইনোসাইডাল মানে আমার সাইনোসাইডের মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রে আমার পোর্টাল হাইপারটেনশন পেতে পারি। এক্ষেত্রে হচ্ছে মোস্ট কমন হচ্ছে, যেটা আমাদের দেশে পার্সপেক্টিভ মোস্ট কমন, সিরোসিস। এটা আমরা ইনভেরিয়েবলি পাই সিরোসিসের পেশেন্টের বা ডিকম্পেনসেটেড সিএলডির পেশেন্টে আমরা পোর্টাল হাইপারটেনশন ইনভেরিয়েবলি পাই। এছাড়াও পলিসিস্টিক লিভার ডিজিজ, এনি কাইন্ড অফ মেটাস্টেসিস ম্যালিগনেন্সি তো আমি পোর্টাল হাইপারটেনশন পেতে পারি। ইন্ট্রাহেপাটিক পোস্ট সাইনোসাইডাল, এটা মানে হচ্ছে আমার লিভারের ভিতরেই, বাট অবস্ট্রাকশনটা সাইনোসাইডের বাইরে থাকবে, কিন্তু ইন্ট্রাহেপাটিক মানে লিভারের ভিতরে আমার প্রবলেমটা থাকবে। এটার এক্সাম্পলের মধ্যে সাইনোসাইডাল অবস্ট্রাকশন সিনড্রোম। এই টার্মিনোলজিটা একটু চেঞ্জ হয়েছে আমাদের প্রিভিয়াস ডেভিডসনে, যেটা 24th এডিশনে, সেখানে এটা টার্মিনোলজিটা ছিল ভেনো অক্লুসিভ ডিজিজ। আমাদের এই 25th এডিশনে ভেনো অক্লুসিভ ডিজিজটাকে তারা সাইনোসাইডাল অবস্ট্রাকশন সিনড্রোম নামে এটা মেনশন করেছে। তো এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আমাদের মাথা আসলে আমরা অনেকদিন ডেভিডসন 24 করে আমরা অভ্যস্ত, অনেক বছর ধরে আমরা ডেভিডসন 24 করে অভ্যস্ত। তো আমাদের মাথায় আসলে 24 এর টার্মিনোলজিটাই মাথায় সেট হয়ে আছে। কিন্তু একটু চেষ্টা করবা, যেহেতু নতুন এডিশন আসছে, স্যারদের একটু টেন্ডেন্সি থাকে যে নতুন যে চেঞ্জ গুলো আসছে সেগুলো একটু টাচ করার। তো এটা একটু মনে রাখবেন যে আমাদের ভেনো অক্লুসিভ ডিজিজ, এই টার্মিনোলজিটা এখানে এখন নতুন বইয়ে সাইনোসাইডাল অবস্ট্রাকশন সিনড্রোম। আর পোস্ট সাইনোসাইডাল মানে আমার যদি লিভারের বাইরে, যদি আমার সার্কুলেশনে যে পোস্ট সাইনোসাইডের বাইরে যদি আমার কোনো অবস্ট্রাকশন থাকে, সেটার মোস্ট কমন কজ হচ্ছে বার্ট চিয়ার সিনড্রোম। আসলে এই যে এক্সাম্পল গুলো এখানে দেয়া আছে, বা যে আমাদের ইটোলজিক্যাল যে ক্লাসিফিকেশন গুলো করা হয়েছে পোর্টাল হাইপারটেনশন, এটা আসলে পরীক্ষার সময় বা স্যার অনেক সময় জিজ্ঞেস করে, এটা সরাসরি এভাবে আসে না, বরঞ্চ অনেক সময় আসে হোয়াট আর দ্য কজেস অফ নন সিরোটিক পোর্টাল হাইপারটেনশন, হোয়াট আর দ্য কজেস অফ সিরোটিক পোর্টাল হাইপারটেনশন। এক্ষেত্রে নন সিরোটিক পোর্টাল হাইপারটেনশন আমরা যেটা জানি যে এটা আমাদের সিরোসিস এর বাইরে যে কজ গুলো আমাদের পোর্টাল হাইপারটেনশন করে সেগুলো আসবে এর ভিতরে, এই আপনাদের এই কজোলজি গুলো দিয়ে দিতে পারে। সো এটা আসলে বেসিক্যালি আনাদার টার্ম অফ নন সিরোটিক পোর্টাল হাইপারটেনশন, কজেস অফ নন সিরোটিক পোর্টাল হাইপারটেনশন। একটু এই টার্মিনোলজিটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। নাও প্যাথোফিজিওলজি খুবই শর্ট করে আমি তুলে এনেছি আসলে। এখানে সবকিছু ডেভিডসনের কথা, ডেভিডসনের বাইরে, যেহেতু আমাদের ডেভিডসন বেস সেশন, তো ডেভিডসনে যেটা আছে আমি সেটাই তুলে আনার চেষ্টা করেছি ইন শর্টে। প্যাথোফিজিওলজি ইজ ভেরি সিম্পল। যে কোনো কন্ডিশনে যদি আমার পোর্টাল ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি বৃদ্ধি পায়, যেখানে ভাস্কুলার রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে সেখানে আসলে আলটিমেটলি ব্লাড ফ্লোটাও কমে যাবে। আমাদের পোর্টাল ভেন কি করে, লিভারে আমার ব্লাড ফ্লোটা নিয়ে যায়। সো আমার লিভারে আমার টোটাল ব্লাড ফ্লোটা আমার রিডিউসড হয়ে যাবে। এবং আলটিমেটলি যেহেতু আমি এখানে ভাস্কুলার রেজিস্ট্যান্স পাচ্ছি, তো আশেপাশে কিছু কোল্যাটারাল ভেসেল ফর্মেশন হবে, যেটা লিভারকে বাইপাস করে ব্লাডটা আমার সিস্টেমিক সার্কুলেশনে নিয়ে যাবে। পরবর্তী ধাপ কি, পোর্টোসিস্টেমিক শান্টিং হয়, যেটা বললাম যে আমার লিভারকে বাইপাস করে এটা ডাইরেক্ট আমার সিস্টেমিক সার্কুলেশনে নিয়ে যাবে, যেটা হতে পারে গাট, স্টোমাক, রেকটাম, অ্যাবডোমিনাল ওয়াল, রেনাল, লাম্বার, অরমোনাল ভেইনস। এই প্রসেসটা যদি আমার দেখা যায় ইন সার্টেন কেসে বা যদি অ্যাডভান্স স্টেজে, অলমোস্ট 50% ব্লাড ফ্লো এভাবে আমার শান্ট হয়ে যায়। মানে যেটা আমার লিভারকে বাইপাস করে ডিরেক্টলি আমার সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, এবং এটা অলমোস্ট 50% সার্কুলেশনটা এভাবে আমার শান্টিং হয়ে সিস্টেমে পৌঁছে যায়। আসেন ক্লিনিক্যাল ফিচার্স। ফার্স্ট ইয়ার স্প্লিনোমেগালি, এটা আপনারা একটু মনে রাখবেন, এটা হচ্ছে কার্ডিনাল ফাইন্ডিংস, মানে পোর্টাল হাইপারটেনশনের কার্ডিনাল ফাইন্ডিংস। এটা এসবি এর জন্য ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি আপনাদেরকে কোশ্চেন এভাবে আসতে পারে, সরাসরিও বলে দিতে পারে যে উইচ ইজ দ্য কার্ডিনাল ফাইন্ডিংস অফ পোর্টাল হাইপারটেনশন, অথবা
which is the most common presentation বা most common findings of portal hypertension. তো আমাদের মাথায় রাখতে হবে স্প্লিনোমেগালি ইজ দ্য কার্ডিনাল সাইন অফ পোর্টাল হাইপারটেনশন। বলা হচ্ছে যদি আমি ক্লিনিক্যালি অথবা ইমেজিং এর পরেও যদি আমি স্প্লিন না পাই, মানে আমি আল্ট্রাসাউন্ড করলাম, আমি ক্লিনিক্যালি স্প্লিন পাচ্ছি না, আমি আল্ট্রাসাউন্ড করলাম বা অন্যান্য ইমেজিং করলাম, সিটি করলাম, সিটি স্ক্যান করলাম, সেখানেও যদি আমি দেখি কোন স্প্লিনোমেগালি নেই, সেক্ষেত্রে পোর্টাল হাইপারটেনশন ইজ ভেরি মাচ আনলাইকলি। মানে আমাকে পোর্টাল হাইপারটেনশন বলতে গেলে ইনভেরিয়েবলি আমাকে আইদার ক্লিনিক্যালি অথবা রেডিওলজিক্যালি আমাকে স্প্লিন থাকতেই হবে। তো স্প্লিনোমেগালি ইজ দ্য কার্ডিনাল সাইন অফ পোর্টাল হাইপারটেনশন, যেটা আসলে খুবই রেয়ারলি 5 সেন্টিমিটারের বেশি এনলার্জ থাকে। মানে খুব বেশি ম্যাসিভ এনলার্জমেন্ট আমি এখানে নাও পেতে পারি। ইউজুয়ালি দেখা যায় মাইল্ড টু মডারেট এনলার্জমেন্ট এখানে আমি পেতে পারি স্প্লিনের। দেন কোলাটারাল ভেন্স অন দ্য অ্যাবডোমিনাল ওয়াল, যেটা আমি বললাম যে যেহেতু আমার পোর্টাল ভাস্কুলার রেজিস্ট্যান্সের জন্য আমার আশেপাশে ব্লাড ফ্লোটা কোলাটারাল সার্কুলেশনের মাধ্যমে মেনটেন হয়, এবং সেখানে কোলাটারাল কিছু ভেইন ফর্মেশন হয়, যেটাকে আমরা আসলে ক্যাপোট মেরুসা নামে আমরা চিনি। রেক্টাল ভ্যারিক্স, অনেক সময় দেখা যায় আমাদের সিএলডির পেশেন্ট অথবা সিরোসিসের পেশেন্টে পার রেক্টাল ব্লিডিং হচ্ছে। তো এটা একটা কমন মিস্টেকলি আমাদের নেওয়া হয় যে আমরা ধরে নিই যে এই ব্লিডিংটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধরে নিই যে এটা হেমোরয়েডের কারণে হচ্ছে। বাট এটা আমাদের মনে রাখতে হবে পোর্টাল হাইপারটেনশন যেমন আমরা জানি যে সুফেগাস এবং স্ট্রোমাকে ভ্যারিস করতে পারে, এটা রেকটালেও রেকটামেও ভ্যারিস করে এবং সেখান থেকে ব্লিডিং হতে পারে, যেটা ক্লিনিক্যালি কমনলি হেমোরয়েড হিসেবে একটা মিস্টেকেনলি গ্রান্টেড করা হয়। তো এটা একটু মাথায় রাখবো আমরা যে সিরোসিসের বা সিএলডির পেশেন্টে যদি আমার ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসে, হেমোরয়েডের আগেও আমাদের চিন্তা করতে হবে যে এখানে কোনো রেকটাল ভ্যারিক্স ডেভেলপ করলো কিনা। দেন ফেটর হেপাটিকাস, এটা আসলে জিনিসটা কি যেটা আমি এর আগে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে আসলে আমাদের পোর্টাল ভেনের কাজ হচ্ছে গার্ড থেকে আমাদের ব্লাড সার্কুলেশনটা, ব্লাড নিয়ে সেটা আমার লিভারে পৌঁছায় দেয় এবং আলটিমেটলি এটা সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমার লিভারটাকে বাইপাস করে ডাইরেক্ট সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে যাচ্ছে ব্লাডটা, সো গাটের যেই ডেরিভেটিভস গুলা থাকে বা যে টক্সিক এলিমেন্ট যেগুলা থাকে সেগুলা লিভারে যেহেতু পৌঁছাতে পারছে না, এবং লিভারের একটা মেজর ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন অন্যান্য কাজের সাথে মেটাবলিজমের পাশাপাশি, এবং এটা কি করে বিভিন্ন টক্সিন ডিটক্সিফাই করে। তো যেহেতু এখানে আমার ব্লাডটা আমার লিভারে পৌঁছাতে পারছে না, তো আমাদের ডিটক্সিফিকেশনটা আমার হ্যাম্পার হচ্ছে, রেদার এটা ডাইরেক্ট যখন সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে, তো সেই টক্সিক এলিমেন্ট গুলা যখন লাংসে চলে যায় তখন ফেটর হেপাটিকাস প্রডিউস করে। এবং এই টক্সিক এলিমেন্ট গুলা যখন আমার লাংসে যাবে তখন যেমন ফেটর হেপাটিকাস বলছি, ঠিক এইটা যখন আমার ব্রেনে চলে যাবে, ব্রেনে পৌঁছে যাবে, তখন সেটাকে আমরা বলি হেপাটিক এনকাফালোপ্যাথি। তখনই পেশেন্ট ডেভেলপ করে হেপাটিক এনকাফালোপ্যাথি। সো হেপাটিক এনকাফালোপ্যাথিটাও একটা রিকগনাইজড ফিচার্স অফ পোর্টাল হাইপারটেনশন। কেন হয়, যেটা বললাম আমাদের টক্সিক এলিমেন্ট গুলা ডিটক্সিফাই হওয়ার সুযোগ পাচ্ছে না লিভারের মাধ্যমে, সরাসরি সেটা ব্রেনে গিয়ে আমাদের এনকাফালোপ্যাথি ডেভেলপ করছে, এবং এটা যখন লাংসে চলে গিয়ে ফেটর হেপাটিকাস ডেভেলপ করছে। প্রশ্ন হচ্ছে অ্যাসাইটিস, যেটা আমরা ক্লিনিক্যালি খুব বেশি পাই। পোর্টাল হাইপারটেনশন পেশেন্ট আমরা ইনভেরিয়েবলি অ্যাসাইটিস ভেরি মাচ কমন। এটা আসলে বেসিক্যালি কেন হয়, রেনাল সোডিয়াম রিটেনশনের জন্য, পাশাপাশি পোর্টাল হাইপারটেনশনের জন্য। শেষের যে পয়েন্টটা আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স অফ পোর্টাল হাইপারটেনশন ইজ ভেরিসেল ব্লিডিং, যেটা নিয়ে আসলে আমাদের সব থেকে বেশি আমরা চিন্তিত থাকি। পোর্টাল হাইপারটেনশন মানেই আমাদের ভেরিসেল ব্লিডিং এর একটা রিস্ক আমাদের মাথায় থাকে, এবং এটা অ্যাকুট ভেরিসকুলার রাপচার হয়ে ম্যাসিভ হেমাটোমেসিস করতে পারে। তো এটা হচ্ছে রিকগনাইজ কমপ্লিকেশন অফ পোর্টাল হাইপারটেনশন ইজ রাপচার অফ দ্য ভেরিস বা ভেরিসেল ব্লিডিং। না, দ্য কমপ্লিকেশনস অফ পোর্টাল হাইপারটেনশন, এটাও ডেভিডসন থেকে পুরোপুরি তুলে নেয়া। কমপ্লিকেশন গুলো আমি অনেকগুলো এখানে বলে ফেলেছি। প্রথমটা যেটা বললাম, আমাদের মোস্ট রিকগনাইজড কমপ্লিকেশন হচ্ছে ভেরিসেল ব্লিডিং। এটা হতে পারে এসোফেজিয়াল, গ্যাস্ট্রিক এবং অন্যান্য যে ভেরিক্স গুলো আছে, যেমন আমি বললাম রেকটাল ভেরিক্স থেকেও ব্লিডিং হতে পারে। Then হচ্ছে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি, হাইপারস্প্লেনিজম করে, অ্যাসাইটিস করে, আয়রন ডেফিসিয়েন্সি এনিমি। এটা একটু আমরা একটু খেয়াল করি। পোর্টাল হাইপারটেনশন ক্যান কজ আয়রন ডেফিসিয়েন্সি এনিমি। আপনাদের আহ এটা সিঙ্গেল বেস থেকে এটা আপনাদের যে এমসিকিউ টাইপ যে কোশ্চেন থাকে সেখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট।
একটা জিনিস, কারণ এটা জিনিসটা আসলে আমাদের মাথায় থাকে না। পোর্টাল হাইপারটেনশন, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া করে, এই জিনিসটা আসলে আমরা মানে আমাদের মাথায় থাকে না, কারণ এটা খুব একটা কমন প্রেজেন্টেশন না যেটা আমরা ক্লিনিক্যালি পাই। এটা কিভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া করে? এটা আসলে ক্রনিক ব্লাড লসের মাধ্যমে, যে ভেরিক্স গুলো থাকে, সে ভেরিক্স থেকে যে আমার ক্রনিক মিউকোসাল উজিং বা ক্রনিক ব্লাড লসের মাধ্যমে এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া করতে পারে। রেনাল ফেলিয়ার করতে পারে, হেপাটোরেনাল সিনড্রোম মাধ্যমে রেনাল ফেলিয়ার করতে পারে। হেপাটিক এনকেফালোপ্যাথি যেটা আমি একটু আগে বললাম, যেটা কিভাবে করে পোর্টোসিস্টেমিক শান্টিং এর জন্য টক্সিক মেটাবোলাইট গুলা ব্রেইনে যখন ডিপোজিশন হয় তখন আমার হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ হচ্ছে। ম্যাচে ইনভেস্টিগেশন কি কি করবো? আসলে পোর্টাল হাইপারটেনশন বেসিক্যালি আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আমরা আসলে এটা মানে খুবই রেয়ারলি এটা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন দিয়ে কনফার্ম করা লাগে। মেইনলি হচ্ছে আমাদের যে ক্লিনিক্যাল সায়েন্স সিমটমস, পেশেন্টের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি টেকিং এর মাধ্যমে আসলে আমরা এটা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ফেলি। যেমন একটা পেশেন্টের, যেটা আমি বললাম ক্লিনিক্যালি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ক্লু এখানে থাকে, অ্যাসাইটিস থাকতে পারে পেশেন্টের, স্প্লিনোমেগালি থাকতে পারে পেশেন্টের, অল্টার সেন্সোরিয়াম থাকতে পারে ডিউ টু হেপাটিক এনকেফালোপ্যাথির জন্য। আর এসব পেশেন্টে ইনভেরিয়েবলি আমাদের ইমার্জেন্সি বেসিসে আমাদের কাছে আসে কি নিয়ে? ভেরিসেল ব্লিডিং নিয়ে। তো আসলে বেসিক্যালি আমাদের এটার ক্লিনিক্যাল ডায়াগনোসিস এর উপরে আমরা মোর রিলাই করি। এছাড়া এন্ডোস্কোপি ইজ দ্য মোস্ট ইউজফুল ইনভেস্টিগেশন। আমাদের যে কোনো পোর্টাল হাইপারটেনশন যদি যখন কোনো পেশেন্টের থেকে থাকে, অবশ্যই তার এন্ডোস্কোপি মাস্ট। এন্ডোস্কোপির মাধ্যমে আমরা কোনো ভ্যারিক্স আছে কিনা, গ্যাস্ট্রোসোফিটাল ভ্যারিক্স গুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং আরেকটা কমন টুল হচ্ছে একটা ট্রানজিয়েন্ট ইলাস্ট্রোগ্রাফি, যেটা আসলে আমরা ফাইব্রোস্ক্যান নামে চিনি। পাশাপাশি প্ল্যাটলেট কাউন্ট, এটার একটা ইম্পর্টেন্স হচ্ছে এটার মাধ্যমে আমি ট্রানজিয়েন্ট ইলাস্ট্রোগ্রাফি আর প্ল্যাটলেট কাউন্টের মাধ্যমে আমরা পেশেন্টের একটু রিস্ক স্ট্রাটিফিকেশন করা যায়, এবং সেই রিস্ক স্ট্রাটিফিকেশনের মাধ্যমে আসলে আমরা প্রেডিক্ট করতে পারি যে এই পেশেন্টটার ভেরিসেল ব্লিডিং এর চান্সটা কেমন থাকবে। মানে এন্ডোস্কোপি ছাড়াই আমরা যদি পেশেন্টের ফাইব্রো স্ক্যান করি এবং তার সিবিসি রিপোর্টের মাধ্যমে যদি আমরা প্ল্যাটলেট কাউন্টটা যদি দেখি, সেখান থেকে আমরা একটা আইডেন্টিফাই করতে পারি এই পেশেন্টটার ভেরিসেল ব্লিডিং এর রিস্কটা কেমন। নর্মালি বলা হয় যদি ফাইব্রোস্ক্যানে যদি মোর দ্যান 8 কিলো প্যাসকেল যদি ফাইব্রোসিস থাকে এবং প্লাটলেট কাউন্ট যদি 1 লাখের কম থাকে, তাহলে সেটাকে মেজর রিস্ক ইন্ডিকেট করে ভেরিসেল ব্লিডিং এর ব্যাপারে। তার মানে এটা একটা নন ইনভেসিভ টুল টু আইডেন্টিফাই অর প্রেডিক্ট ভেরিসেল ব্লিডিং। মানে আমরা যদি কোনো পেশেন্ট কোনো কারণে পেশেন্ট এন্ডোস্কোপি করতে না পারি, বা পেশেন্ট অনেক সময় পেশেন্ট তো উইলিংলি থাকে না এন্ডোস্কোপি করার জন্য, তা সেক্ষেত্রে খুব সিম্পল একটা টুল, আমরা সিবিসি তো সব পেশেন্টেরই করি মোটামুটি, তো সেখান থেকে আমরা প্ল্যাটলেট কাউন্টটা দেখে এবং পাশাপাশি আমি যদি ফাইব্রো স্ক্যান করি, তো সেক্ষেত্রে আমি পেশেন্টকে প্রেডিক্ট করতে পারবো পেশেন্টটা হাই রিস্ক চান্স অফ ব্লিডিং এ আছে কিনা। না, পোর্টাল প্রেশার মেজারমেন্ট এটা আসলে হ্যাঁ, ফাইব্রো স্ক্যান এর যে একটা রেশিওটা বলছেন, ওই রেশিওটা আরেকবার বলবেন কাইন্ডলি। আচ্ছা, ফাইব্রো ফাইব্রো স্ক্যান আর স্ক্যানের প্লেটলেট কাউন্টার, এই দুইটা জিনিস। আচ্ছা আচ্ছা, যেটা বললাম যে ফাইব্রো স্ক্যান এবং প্লাটলেট কাউন্ট, এই দুইটা হচ্ছে আমাদের এক্ষেত্রে টুল। আমরা ফাইব্রো স্ক্যান যদি আমরা করি এবং ফাইব্রো স্ক্যানে যদি আমরা স্টিফনেস যদি আছে মোর দ্যান 8 কিলো প্যাসকেল যদি পাওয়া যায়, বা ফাইব্রোসিস যদি মোর দ্যান 25 কিলো প্যাসকেল যদি পাওয়া যায়, সেটা ইন্ডিকেট করে হাই রিস্ক। আর প্লাটলেট কাউন্ট যদি 1 লাখের কম হয়, সেটা ইন্ডিকেট করে হাই রিস্ক। মানে এই দুইটা যদি আমি পাই একটা পেশেন্টের ফাইব্রো স্ক্যান করে, আমি যদি তার দেখলাম তার প্রেশার গেইন হচ্ছে 25 কিলো প্যাসকেলের বেশি, তাহলে আমি প্রেডিক্ট করতে পারি হাই রিস্ক অফ ব্লিডিং। এর পাশাপাশি যদি প্লাটলেট কাউন্ট যদি আমার 1 লাখের কম থাকে, তো সেক্ষেত্রে ইন্ডিকেট করে পেশেন্ট দেয়ার ইজ সিগনিফিকেন্ট চান্স অফ ডেভেলপিং ভেরিসেল ব্লিডিং। একটা নন ইনভেসিভ টুল টু প্রেডিক্ট দ্য ভেরিসেল ব্লিডিং। ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি বিষয়টা। ওকে, থ্যাংক ইউ। আসলে পোর্টাল প্রেশার মেজারমেন্ট যেটা বললাম, যে আসলে এটা আমাদের বেসিক্যালি থিওরিটিক্যাল নলেজ, আমরা ক্লিনিক্যালি এটা আসলে আমাদের করা হয় না বা করার দরকারও পড়ে না। তারপরে জাস্ট আমরা একটু মানে মাথায় রাখবো যে এ ধরনের একটা পোর্টাল প্রেশার মেজারমেন্টের একটা মানে ব্যাপার আছে, যেটা দিয়ে আসলে প্র্যাকটিক্যালি মাপা যায় পোর্টাল প্রেশারটা। এটা আসলে কি করে? আসলে বেসিক্যালি কিছু না, একটা বেলুন ক্যাথেটার যেটা ট্রান্সজুগুলার রুটের মাধ্যমে এন্ট্রি করা হয় পোর্টাল ভেইনে, এবং সেখানে ক্যাথেটারের মাথায় আমার একটা ম্যানোমিটার থাকে, যেটা দিয়ে আসলে প্রেশারটা মাপা যায়। তো সেটা দিয়ে আসলে আমি ওএস হেপাটিক ভেনাস প্রেশারটা আমি মাপি, মেপে আমি আলটিমেট পোর্টাল প্রেশারটা বের করছি।
কিছু ব্লাড টেস্টিং আর ইমেজিং এর মাধ্যমে আমাদের এটা হেল্প করতে পারে পোর্টাল হাইপারটেনশনের ক্ষেত্রে। যেমন আমি বললাম, ব্লাড টেস্টিং এর মধ্যে আমার সিবিসিটা ইম্পর্টেন্ট টুল। সিবিসিটা যেটা থ্রোম্বোসাইটোপেনিয়া থাকতে পারে আমার হাইপারস্প্লিনিজমের জন্য। বাট এখানে বলা আছে যে যদিও আমি থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো, বাট পোর্টাল হাইপারটেনশনের ক্ষেত্রে আমার প্লাটলেট কাউন্টটা ইউজুয়ালি অ্যারাউন্ড 1 লাখ বা তার আশেপাশেই থাকবে। মানে খুব বেশি যে এখানে আমি কমবে, ব্যাপারটা এরকম না। এখানে বলা আছে 50,000-এর কম খুবই আনলাইকলি। মানে আমি সিবিসি থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো, বাট আমার প্লাটলেট কাউন্টটা থাকবে অ্যারাউন্ড 1 লাখের ধরে। পাশাপাশি হাইপারস্প্লিনিজমের জন্য আমি পেতে পারি পেশেন্টের অ্যানিমিয়া পাওয়া যেতে পারে, লিকোপেনিয়া পাওয়া যেতে পারে। আলট্রাসোনোগ্রাফি ইজ এ মাস্ট। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আসলে আমরা অনেক কিছু এখানে দেখতে পারি। প্রথমে আমরা দেখতে পারি যেটা আমরা বললাম, আমার স্প্লিনোমেগালি আমার একটা কার্ডিনাল সাইন, সেটা আমরা দেখতে পারি। পেশেন্টের অ্যাসাইটিস আছে কিনা সেটা দেখা যায়। পাশাপাশি ইটোলজি অনেক সময় আমাকে সাজেস্ট করে, যেমন যদি সিরোসিস থাকে আমার আলট্রাসাউন্ডে অনেক সময় সিরোসিসটা বলে দিবে, বা যদি কোনো থ্রোম্বোসিস থাকে অনেক সময় থ্রোম্বোসিসটাও, আর যদি ভালো সনোলজিস্ট থাকে সেটাও সে আইডেন্টিফাই করতে পারে। এছাড়া সিটি আর এমআর এনজিওগ্রাফি করতে পারি, সেখান থেকে আমি দেখতে পারবো যে পোর্টাল পোর্টাল ভেনে কোনো আমার ক্লট আছে কিনা, এবং হেপাটিক ভেনের আমি প্যাটেন্সিটাও আমি সিটি এমআর এনজিওগ্রাফির মাধ্যমে আমি দেখে নিতে পারি। প্রাইমারি প্রিভেনশন অফ ভেরিসেল ব্লিডিং, এই স্লাইডটা আসলে বেসিক্যালি ভেরি 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 ইম্পর্টেন্ট। এটাতে একটা মেজর চেঞ্জ আসছে আমাদের ডেভিডসন 24 থেকে 25। আসলে এটা এখানে একটা মেজর চেঞ্জ আসছে আমাদের ম্যানেজমেন্টে। কি সেটা আমরা আসলে দেখি। আমাদের অ্যাজ ইউজুয়াল আগের মতোই যে প্রাইমারি প্রিভেনশনের জন্য নন সিলেক্টিভ বিটা ব্লকার, এটা আসলে আমাদের মেইন ড্রাগ অফ চয়েস। এটা একই সাথে পোর্টাল প্রেশার কমায় এবং ভেরিসেল ব্লিডিং এর রিস্কটাও কমায়। আমি দেখেন হাইলাইট করে দিয়েছি কার্বিডোলল, যেটা 6.25 থেকে 12.5 মিলিগ্রাম ডেইলি। দিস ইজ দ্য ড্রাগ অফ চয়েস অফ নন সিলেক্টিভ বিটা ব্লকার্স ইন ম্যানেজমেন্ট অফ প্রাইমারি প্রিভেনশন অফ ভেরিসেল ব্লিডিং। আমাদের আগে যে ডেভিডসনে সেখানে কিন্তু ছিল প্রোপানোলল। মানে আমরা ভেরিসেল ব্লিডিং প্রাইমারি প্রিভেনশনের জন্য আমরা অলওয়েজ আমাদের ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে কার্বিডোলল, কার্বিডোলল, কার্বিডোলল। এটা আমাদের এখনো ক্লিনিক্যাল প্র্যাকটিসে অনেকেই এই প্রোপানোলল বা ইন্ডেভার ইউজ করা হয়, কিন্তু আসলে লেটেস্ট বিভিন্ন গাইডলাইনে এটা চলে এসেছিল অলরেডি কার্বিডোলল, এবং আলটিমেটলি ডেভিডসন 25 এডিশনে এটা আসলে অ্যাড করা হয়েছে। তার মানে আমাদের আগে ছিল এখানে আমাদের ড্রাগ অফ চয়েস ছিল প্রোপানোলল, এখন আসলে কার্বিডোলল, যেটা ডোজটাকে 6.25 থেকে 12.5 মিলিগ্রাম ডেইলি। এটার সুবিধা কি, এটা হচ্ছে মোর এফেক্টিভ, বেটার টলারেটেড, অ্যান্ড এটা একই সাথে ডিকম্পেনসেশন প্রিভেন্ট করে, প্লাস মর্টালিটি বেনিফিটটাও আছে। অল্টারনেটিভ হিসেবে এখনো প্রোপানোলল এবং নাইডোলল তারা রেখেছে, বাট এটা লেস কমনলি ইউজড। মানে আমাদের এখন অলওয়েজ এটা একটু মনে রাখবেন, আমাদের ড্রাগ অফ চয়েস ইন প্রাইমারি প্রিভেনশন অফ ভেরিসেল ব্লিডিং ইজ কার্বিডোলল। এটা একটা মেজর চেঞ্জ ইন 25th এডিশন। ব্যাভনো 7 কনসেনসাস গাইডেন্স, এটা আমি আসলে আগেই আপনাদেরকে কিছুটা বলে দিয়েছি। এটা আসলে কি, এই গাইডলাইনটা আসলে বেসিক্যালি পোর্টাল হাইপারটেনশনের ম্যানেজমেন্টের একটা ইউনিভার্সাল, একটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড গাইডলাইন, যেখানে আসলে পোর্টাল হাইপারটেনশনের ম্যানেজমেন্ট সম্পর্কে ডিটেলসে বলা আছে। তাদের যে একটা রিকমেন্ডেশন ছিল, যেটা আমি বলেছি যে আমি একটা ফাইব্রো স্ক্যান করে এবং একটা সিবিসি করে আমি লিভার স্টিফনেস এবং প্লাটলেট কাউন্ট দেখব। দেখে যদি আমি সেখানে যদি আমার হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ে পেশেন্ট, মানে হাই রিস্ক ফর ভেরিসেল ব্লিডিং এর ক্যাটাগরিতে পড়ে, তাহলে সেক্ষেত্রে আমি এন্ডোস্কোপি ছাড়াই আমি পেশেন্টের কার্বিডোলল শুরু করে দিব প্রাইমারি প্রিভেনশনের জন্য। মানে সেক্ষেত্রে আমাকে এন্ডোস্কোপির জন্য আমাকে ওয়েট করতে হবে না। আমি যদি ফাইব্রো স্ক্যান এবং সিবিসিতে থ্রোম্বোসাইটোপেনিয়া যদি আমি দেখি, ফাইব্রো স্ক্যানটা যদি আমার হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ে, তাহলে আমি এন্ডোস্কোপি মানে প্ল্যানে যাওয়ার আগেই আমি কার্বিডোললটা শুরু করে দিব। আর যদি এন্ডোস্কোপি পরে মিডিয়ামের যে লার্জ যে ভেরিক্স গুলো আছে, যেটা আমরা গ্রেড 2 বা 3 বলি, সেখানে আমি ইসোফেজিয়াল ব্যান্ড লাইগেশন করব। এবং শেষের পয়েন্ট একটু ইম্পর্টেন্ট, যে আমি আসলে যে নন সিলেক্টিভ বিটা ব্লকার বা কার্বিডোলল যে দিচ্ছি, এটা আমি মনিটর করব আসলে কিভাবে পেশেন্টের। এটা মনিটরিংটা কি হবে, সে মনিটরিং ব্যাপারে তাদের রিকমেন্ডেশন হচ্ছে আমি আর্টারিয়াল ব্লাড প্রেশারটা আমি মনিটরিং করব, এবং আমার টার্গেট মেন আর্টারিয়াল প্রেশার থাকবে মোর দ্যান 65 মিলিমিটার মার্কারি, এবং সিস্টোলিক ব্লাড প্রেশারটা অবশ্যই থাকতে হবে 90 মিলিমিটার মার্কারি। তার মানে আমি যখন একটা পেশেন্টকে কার্বিডোলল দিব, আমার অবশ্যই তার দেওয়ার আগে তাকে চেক করতে হবে, তার ব্লাড প্রেশারটা চেক করতে হবে। ব্লাড প্রেশারটা চেক করে আমি তার সিস্টোলিক ব্লাড প্রেশারটা থাকতে হবে 90-র উপরে, এবং মেন আর্টারিয়াল প্রেশারটা থাকতে হবে 65-এর উপরে। তাহলেই আমি কার্বিডোললটা শুরু করবে, এবং পরবর্তীতে এই আর্টারিয়াল ব্লাড প্রেশার
মেজারমেন্টের উপরেই আমার আসলে নির্ভর করবে আমি যে কার্বিডোলের ডোজটা আমি বাড়াবো কমাবো, নাকি যদি পারসিস্টেন্ট হাইপারটেনশন যদি থাকে আমি পার্মানেন্টলি স্টপ করব। তার মানে আমাদের মনিটরিংটা আমাদের এক্ষেত্রে হবে হচ্ছে আর্টেরিয়াল ব্লাড প্রেশার দিয়ে। আগে আমার প্রোপানলের ক্ষেত্রে আমরা আসলে মনিটরিংটা করতাম হার্ট রেট দিয়ে, বাট নতুন এডিশনে আমার ড্রাগ অফ চয়েস হচ্ছে কার্বিডোলল এবং আমি মনিটরিং করবো আর্টেরিয়াল ব্লাড প্রেশার দিয়ে। এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এটা আসলে আমাদের ডেভিডসনের হুবহু বক্স, এটাও আমি একটু মানে রিটেবলিং করেছি যেন একটু বা বুঝতে সুবিধা হয়। আসলে এটা হুবহু ডেভিডসন থেকেই তুলে নেয়া নতুন এডিশনের। যেটা বললাম আমাদের পোর্টাল হাইপারটেনশনের মোস্ট ডেভাস্টেটিং সাইড এফেক্ট হচ্ছে বা ডেভাস্টেটিং কমপ্লিকেশন হচ্ছে ভেরিসেল ব্লিডিং, এবং আমাদের কাছে অনেক সময় ইমার্জেন্সিতে আমাদের পেশেন্ট আসে অ্যাকুট ভেরিসেল ব্লিডিং নিয়ে। তাহলে অ্যাকুট ভেরিসেল ব্লিডিং এর আসলে আমাদের ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি হবে? ফার্স্টে যে কোনো ইমার্জেন্সি ম্যানেজমেন্টে আমরা যে প্রথমেই যে ম্যানেজমেন্ট প্রোটোকলটা ফলো করি এবিসিডি, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, এটা আমরা মেনটেন করবো। আমি একটা আইভি ক্যানুলা করবো, তার চ্যানেল চ্যানেল আমি ওপেন করব, আমি কিছু রুটিন ইনভেস্টিগেশন পাঠাবো অ্যালং উইথ ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, আমি এগুলো সব পাঠাবো। পাঠানোর পর আমার ফার্স্ট কাজ হবে আইভি ফ্লুইড শুরু করা। পেশেন্টের আমি একটা আইভি ফ্লুইড শুরু করব, কারণ এখানে তার ম্যাসিভ একটা ফ্লুইড লসের চান্স থাকে। তো আমি সেই লসটা রিপ্লেস করার জন্য আমি প্রথমেই চালু করবো আইভি ফ্লুইড। পরের পয়েন্টে একটু খেয়াল করবেন, এখানে একটা টার্ম বলা আছে রেস্ট্রিক্টিভ ব্লাড ট্রান্সফিউশন। রেস্ট্রিক্টিভ ব্লাড ট্রান্সফিউশন আসলে এটার মানেটা কি আমাকে কেউ কি বলবেন যে আসলে এটা দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছে? যে কেউ উইলিংলি একটু বলতে পারেন যে আসলে আমাদের ব্লাড ট্রান্সফিউশন নিয়ে আমরা আসলে পড়ে আসছি, কিন্তু রেস্ট্রিক্টিভ ব্লাড ট্রান্সফিউশন এটা আসলে জিনিসটা কি? মানে 7-এর উপরে হলে আমরা করব না, 7-এর নিচে হলে আমরা করব। আচ্ছা কারণ ব্রিদিং এর তো আগে তালিপিসিন দিয়ে আমাদেরকে প্রেশারটা কমাইতে হবে, না হলে তো হতেই থাকবে। কিন্তু যদি কম থাকে 7-এর নিচে তখন দিতে হবে। আচ্ছা। হ্যাঁ, ভাই ঠিকই বলেছেন। আসলে আমরা এতদিন আমাদের একটা কমন প্র্যাকটিস বা আমরা প্রায় আমাদের বিভিন্ন জায়গায় আমাদের প্র্যাকটিস থাকে যে ভেরিসেল ব্লিডিং মানে আমরা আসলে ব্লাড দেওয়ার জন্য খুব অস্থির হয়ে যাই। অবশ্যই আমরা ব্লাড রেডি রাখবো, আমাদের ডোনার রেডি রাখবো, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে সেটিং সেটা আমরা অবশ্যই আমরা রেডি রাখবো, কিন্তু আসলেই আমরা ব্লাড দেবো ব্যাপারটা আসলে এমন না। আমার যদি আমি দেখবো টার্গেট আমার এখানে টার্গেট হিমোগ্লোবিন হচ্ছে 7, যদি পেশেন্টের 7 বা তার প্লাস যদি আমার হিমোগ্লোবিন যদি থাকে, সেক্ষেত্রে আমার ব্লাড ট্রান্সফিউশনের কোনো দরকার নেই। রেদার আমি ওয়েট করব, ওয়েট করে আমি মনিটরিং করবো, যখন যদি এটা 7-এর নিচে কখনো চলে আসে তখনই আমি দিব। আসলে ব্লাড ট্রান্সফিউশন আসলে অনেক হ্যাজার্ড থাকে, আর এইসব পেশেন্টের পোর্টাল হাইপারটেনশনের পেশেন্টের এমনি একটা ফ্লুইড ওভারলোডের টেন্ডেন্সি থাকে। তো আমি যদি তাকে ইনজুরিয়াসলি যদি আমি ব্লাড দিতে যাই, এটা আসলে অনেক সময় তার আরো হ্যাজার্ডাস সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। এই জন্য আমি ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপারে আমাদের একটু রিজার্ভেশন থাকতে হবে, যে আমার এখানে আমাদের মাথায় রাখতে হবে আমাদের এখানে টার্গেট হিমোগ্লোবিন হচ্ছে 7। 7-এর নিচে যদি আসে শুধু তখনই আমি ব্লাড ট্রান্সফিউশন দিব, এর উপরে থাকলে আমার ব্লাড ট্রান্সফিউশন দরকার নাই, আমি রাদার মনিটরিং করবো। টার্লিপেসিন হচ্ছে ড্রাগ অফ চয়েস ইন ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ ভেরিসেল ব্লিডিং। এটা কি করে? আমার টোটাল প্রেশারটা কমায়, সাথে অ্যাক্টিভ ব্লিডিং এবং রিব্লিডিং এর রিস্কটাও কমায়। এটা হচ্ছে প্রোফাইলেকটিক আইভি অ্যান্টিবায়োটিক। আমি পেশেন্টকে একটা আইভি ফ্লুইড টার্লিপেসিনের সাথে আমি একটা দিয়ে দিব, তাকে একটা আইভি অ্যান্টিবায়োটিক দিয়ে দিব। আইভি অ্যান্টিবায়োটিক কেন দিব? যেন এইসব পেশেন্টের যেহেতু পোর্টাল হাইপারটেনশন নিয়ে আসে, তাদের অ্যাসাইটিস থাকে, এবং অ্যাসাইটিস থেকে এটা একটা খুব মেজর রিস্কে থাকে হচ্ছে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসের একটা রিস্কে থাকে। তো সেটা প্রিভেনশনের জন্য আমি একটা প্রোফাইলেকটিক আইভি অ্যান্টিবায়োটিক দিব। পেশেন্টের আমি ইমার্জেন্সি আমি প্ল্যান করবো একটা এন্ডোস্কোপি করার জন্য। এন্ডোস্কোপি আমার করার উদ্দেশ্য হচ্ছে আমাকে ব্লিডিংটা আইডেন্টিফাই করা। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে পোর্টাল হাইপার টেনশনের পেশেন্টে ব্লিডিং মানে যে ভেরিসেলার ব্লিডিং তা না। বইয়ে খুব ক্লিয়ারলি বলা আছে অ্যাটলিস্ট 20% ক্ষেত্রে তাদের নন ভেরিসেল ব্লিডিং থাকে, এবং মানে 80% ক্ষেত্রে আমার থাকে ভেরিসেল ব্লিডিং থাকতে পারে, কিন্তু 20% ক্ষেত্রে কিন্তু আমার নন ভেরিসেল ব্লিডিং থাকে। সো ইমার্জেন্সি এন্ডোস্কোপি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই এটা কি ভেরিসেল ব্লিডিং অর নন ভেরিসেল ব্লিডিং। যদি ভেরিসেল ব্লিডিং থাকে তাহলে আমি কি করব? ভেরিসেল ব্যান্ড লাইগেশন করব। আর শেষে আছে ফসফেট এনেমা এন্ড অর ল্যাকটোলোজ দিব, যেন আমি কি হেপাটিক এনকাফালোপ্যাথি প্রিভেনশনের জন্য। আমাদের আগে ডেভিডসনে 24 যে এডিশন আর 25 এডিশনে আসলে এখানে জাস্ট একটা পয়েন্ট তারা বাদ দিয়ে দিয়েছে। আমাদের আগের এডিশনে
প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই এর একটা রোল ছিল, কিন্তু আমাদের এই নতুন বক্সে, নতুন ডেভিডসনে কিন্তু আমাদের এই আইভি পিপিআই এই জিনিসটা ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা আর রাখেনি। তো এটা একটু মাথায় রাখবো যে আইভি পিপিআই এখন অ্যাকর্ডিং টু নতুন এডিশন অনুযায়ী এটা আসলে এখন রিকমেন্ডেড না। টার্লিপেসিন, যেটা আসলে আমাদের আলটিমেটলি ড্রাগ অফ চয়েস ম্যানেজমেন্ট অফ ভেরিসেল ব্লিডিং, এটা আসলে কি একটা সিনথেটিক স্ট্রং ভেসোপ্রেসার। এটা কি পোর্টাল ব্লাড ফ্লোটা কমায়, এবং আলটিমেটলি পোর্টাল ব্লাড ফ্লোটা কমাইলে আমার রেজিস্ট্যান্সও কমবে, পোর্টাল প্রেশারটাও কমবে। এটা ডোজটা দিব আমি হচ্ছে 2 মিলিগ্রাম আইভি 4 টাইমস ডেইলি। মানে পেশেন্ট যখন ইনিশিয়ালি ভেরিসেল ব্লিডিং নিয়ে আসবে, আমি যখন কনফার্ম হবো পেশেন্টের ভেরিসেল ব্লিডিং, আমি তখন ইমার্জেন্সি তাকে ইমিডিয়েট টার্লিপ্রেসিন দেবো 2 মিলিগ্রাম করে আইভি 4 টাইমস, দ্যাট মিনস 6 আওয়ারলি দিব। এবং যখন পেশেন্টের ব্লিডিংটা স্টপ হয়ে যাবে তখন আমি 1 মিলিগ্রাম 6 আওয়ারলি, আই মিন 4 টাইমস ডেইলি এটা চালাবো আপ টু 72 আওয়ার্স। মানে আমি ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার পরও আমি 3 দিন 1 মিলিগ্রাম 4 টাইমস করে আমি টার্লিপ্রেসিনটা চালাবো। যেহেতু টার্লিপ্রেসিন একটা স্ট্রং ভেসোপ্রেসর, সো আমাদের যদি কোনো সিভিয়ার ইসকেমিক হার্ট ডিজিজ বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে সেক্ষেত্রে আমাদের একটু কশাসলি এটা ব্যবহার করতে হবে। টার্লিপ্রেসিন যদি আমাদের অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে অল্টারনেটিভ চয়েস হচ্ছে অক্ট্রিওটাইড। তার মানে আমরা দুটো ড্রাগের নাম শিখলাম, একটা হচ্ছে টার্লিপ্রেসিন আর একটা হচ্ছে অক্ট্রিওটাইড। তো আমাদের টার্লিপ্রেসিনটাই হচ্ছে আমাদের ড্রাগ অফ চয়েস, যদি এটা কোনো কারণে আমি অ্যাভেলেবিলিটি না থাকে সেক্ষেত্রে অল্টারনেটিভ হচ্ছে অক্ট্রিওটাইড। বেলুন টেম্পোনেন, যেটা মিনিওসেটা টিউব দিয়ে আসলে এটা করা হয়, এটাও আমার ইমার্জেন্সি ব্লিডিং স্টপের জন্য এটা আমরা ব্যবহার করা হয়, যেখানে আসলে যদি কোনো কারণে আমার এন্ডোস্কোপিক যদি ফেল হয়ে যায়, এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশনটা যদি কোনো কারণে ফেল হয়ে যায়, তাহলে সেটা আসলে আমরা এখানে করতে পারি। এটা আসলে খুব বেশি একটা আমাদের প্র্যাকটিস করা হয় না, তারপরও আমাদের যেহেতু বই আছে আমরা একটু মাথায় রাখবো জাস্ট থিওরিটিক্যালি। ভাইয়া টার্লিপ্রেসিনটার ডোজটা দেওয়ার রুলসটা আরেকবার বলবেন কাইন্ডলি? আচ্ছা, হ্যাঁ, টার্লিপ্রেসিনটা যদি আমার অ্যাকুট ভেরিসাল ব্লিডিং নিয়ে যদি পেশেন্ট যদি আমার আসে সেক্ষেত্রে আমি হ্যাঁ। 2 মিলিগ্রাম আইভি 4 টাইমস করে আমি শুরু করবো, মানে 6 আওয়ারলি। আমি দিনে 4 বার করে দিব, তাকে 2 মিলিগ্রাম করে দিব। দেওয়ার হ্যাঁ। পর আমি এটা ব্লিডিং স্টপ হওয়া পর্যন্ত আমি ওয়েট, যখন ব্লিডিং স্টপ হয়ে গেলে তারপরে আমি 1 মিলিগ্রাম করে আমি 4 টাইমস 72 ঘন্টা চালাবো, মানে 3 দিন। মানে আমি পেশেন্টকে আবার যদি সহজে বলি, পেশেন্ট প্রথমে আসবে, আমি প্রথমে 2 মিলিগ্রাম করে 6 আওয়ারলি চালাবো। ব্লিডিং যখন বন্ধ হয়ে যাবে, ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার পরেও আমি 72 ঘন্টা আমি টার্লিপ্রেসিনটা কন্টিনিউ করবো, বাট সেখানে আমি ডোজটা হাফ করে দিব, 2 মিলিগ্রামের জায়গায় আমি 1 মিলিগ্রাম করে দিব 6 আওয়ারলি। বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া। টিপসটা আসলে আমাদের দেশে অ্যাভেলেবেল না, বাট এটা আসলে ভেরি ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট ইন ভেরিসাল ব্লিডিং। এটা আসলে কি ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট, এখানে আসলে কি একটা শান্ট, একটা স্টেন্ট প্লেস করা হয় আমার পোর্টাল ভেইন আর হেপাটিক ভেইনের মাধ্যমে। এটার মাধ্যমে আমার যে চ্যানেলটা, সেটা চ্যানেলে প্যাটেন্সিটা মেনটেন করা হয়। তার ফলে কি হবে, আমার পোর্টাল প্রেশারটা আমার কমে যাবে। বাট আমরা আসলে সবাই জানি যে টিপসের একটা মেজর কমপ্লিকেশন হচ্ছে এটা করতে পারে হেপাটিক এনকাফালোপ্যাথি করতে পারে। সো টিপস করার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। লেস রিব্লিডিং দ্যাট এন্ডোস্কোপিক থেরাপি, মানে আমার টিপসের একটা সুবিধা হচ্ছে এন্ডোস্কোপিক থেরাপির পরে আমার আবার একটা রিব্লিডিং এর একটা চান্স থাকে, কিন্তু টিপসের এই চান্সটা একটু কম্পারেটিভলি কম থাকে। কিন্তু ওভারঅল সার্ভাইভাল আসলে সবারই ক্ষেত্রে সমান, মানে এটা যে আমার টিপস করলে সার্ভাইভাল বেনিফিট যে আমি খুব একটা পাবো ব্যাপারটা তেমন না, কিন্তু এটা রিব্লিডিং এর চান্সটা কমাবে। সার্জিক্যাল অপশন আছে আমার, সেটা হচ্ছে পোর্টোসিস্টেমিক শান্ট সার্জারি করে। এটা আসলে এটাও খুব একটা করা হয় না, এবং এটা তাদের জন্য রিজার্ভ করা যাদের হচ্ছে সব ট্রিটমেন্ট যাদের ফেল করেছে তাদের জন্য আসলে এই সার্জিক্যাল অপশনটা আছে। সেকেন্ডারি প্রিভেনশনটা একটু খেয়াল করবেন, এটা হচ্ছে আমি সেকেন্ডারি প্রিভেনশনটাকে আমি রিপিটেড ব্যান্ডিং সেশন এভরি 2 to 4 উইকস, মানে আমি প্রত্যেক 2 থেকে 4 সপ্তাহ পর পর আমি এন্ডোস্কোপিক ব্যান্ডিং করব। কতদিন পর্যন্ত করবো, যতক্ষণ না পর্যন্ত আমার সবগুলা ভেরিক্স গুলা অবলিটারেটেড হয়ে যাবে। মানে আমি এভরি 2 to 4 উইকস পেশেন্টের এন্ডোস্কোপিক সার্ভেলেন্স করব, সানডে সার্ভেলেন্স করে আমি তার ভেরিক্স গুলো দেখবো, যে আমি ভেরিক্স গুলো আস্তে আস্তে আমি সেগুলো ব্যান্ডিং করে দিব। এবং এটা আমি যতক্ষণ না পর্যন্ত সবগুলা ভেরিক্স
আমি অবলিটারেটেড হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার এই সেশনটা আমাকে কন্টিনিউ করে যেতে হবে, পাশাপাশি কার্বিডোলটা আমি চালাবো। দুটো ছোট টার্ম, আহ হচ্ছে পোর্টাল হাইপারটেনশন গ্যাস্ট্রোপ্যাথি, এটা আসলে পোর্টাল হাইপারটেনশনের একটা কমপ্লিকেশন, যেটা আমরা অহরহয়ে আসলে আমরা পাই বিভিন্ন এন্ডোস্কোপি করতে গেলে। আমরা দেখা যাচ্ছে একটা সাপোজ সিএলডি অথবা সিরোসিসের পেশেন্ট আমরা এন্ডোস্কোপি করতে দিলাম, সেখানে আসলে প্রায় আমরা এই টার্মিনোলজিটা পাই যে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি। এটা আসলে কিছু না, এটা আসলে বিভিন্ন যে পাংটেক ইরাইথেমা থাকে, মানে কিছু ছোট 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 যে ব্লিডিং স্পট থাকে, যেটা স্নেক স্কিনের মতো লাগে আর কি। এবং এটা হচ্ছে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথির হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, হচ্ছে এটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া করতে পারে, যেটা আমরা আগেও আমরা দেখেছি পোর্টাল হাইপারটেনশনের একটা কমপ্লিকেশন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা কি রিপিটেডলি মিউকোসাল উজিং বা মাইনর ব্লিডিং এর মাধ্যমে, এটা আসলে খুব মেজর ব্লিডিং খুব কমই করে, বাট রাদার এটা মাইনর ব্লিডিং এর মাধ্যমে আসলে লং টার্মে যদি এটা পারসিস্ট করে, এটা আমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া করতে পারে। এক্ষেত্রে আমার ড্রাগ অফ চয়েস ইজ দ্য কার্বিডোল, এটা হচ্ছে আমার ফার্স্ট লাইন ড্রাগ। অ্যানাদার হচ্ছে গ্যাভ, দ্যাট ইজ গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার অ্যাক্টেশিয়া, যেখানে আমি এন্ডোস্কোপিতে আমি পাই হচ্ছে ওয়াটারমেলন স্টোমাক পাই, তরমুজের মতো আর কি, তরমুজ কাটলে যেমন পাওয়া যায় অনেক সময় তেমন লাগে, এন্ডোস্কোপিতে অনেক সময় তেমন লাগে। এখানেও মিউকোসাল উজিং হয়ে এখানেও আমার লং টার্ম আয়রন ডেফিসিয়েন্সি এনিমা বা ব্লিডিং করতে পারে। এটা আমি ট্রিটমেন্ট করবো কিভাবে? আর্গন প্লাজমা কোয়াগুলেশন, ব্যান্ড লাইগেশন আর রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরও জাস্ট আপনাদের টার্মিনোলজির সাথে একটু পরিচয় করা, যে কোনটাতে যে বিশেষ করে মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে আমি গেভে কি ধরনের ফাইন্ডিংস পাবো। ওয়াটারমেলন স্টোমাক, এইটা এসবি এটা অনেক সময় কোশ্চেন কঠিন আসলে দিয়ে দিতে পারে। আর কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথিতে আমি কি পাই? স্নেক স্কিন। এটা এই টার্মিনোলজিটা একটু দেখানোর জন্য আসলে এটা আপনাদের সামনে আনা। ওকে, থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি যতটুকু শর্টে আপনাদের যেটুকু বলার জন্য। আবার বলে, এটা আসলে একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের যে কোনো পরীক্ষাতেই, এটা আপনাদের আসলে এই পোর্টাল হাইপারটেনশন স্কিপ করার কোনো সুযোগ নাই। তো কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আচ্ছা ভাইয়া, জি। পোর্টাল হাইপারটেনশনে গেটিংটা কিভাবে করা হয়? যেমন ইসোফিজিয়াল ভেরিস না থাকলে তো ব্যান্ডিং মনে হয় গেটের উপর ভিত্তি করা হয়, যে 2 3 বা এটা একটু গ্রেডটা একটু বলবেন যে পোর্টাল হাইপারটেনশন গেটটা কেমন এবং কখন ব্যান্ডিং করা হয় ভেরিসিয়াল ব্লিডিং না থাকলেও? আচ্ছা, পোর্টাল হাইপারটেনশনের গ্রেডিং এর থেকে আমরা সেই পোর্টাল হাইপারভেনাস প্রেশার গ্রেডিয়েন্ট, এটা আসলে আমার মেজার করা হয়। যেটা আমি বলছি আমার নর্মাল হচ্ছে 5 থেকে 6, যদি আমার 10-এর উপরে গেলে সেটা আমার পোর্টাল হাইপার টেনশনের ফিচার হবে। আর যদি আমার 12-এর উপরে যায়, সেক্ষেত্রে আমি প্রেডিক্ট করবো এটা হচ্ছে মেজর রিস্ক অফ ভেরিসিয়াল ব্লিডিং। আর যেটা বললেন ব্লিডিং ছাড়াও আমি কখন ব্যান্ডিং করবো, এটা আসলে ব্যান্ডিং করবো আমি যদি হচ্ছে গ্রেড 2 or 3-তে থাকে। সেক্ষেত্রে আমি যদি তার কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন অ্যাকুট ব্লিডিং নাও থাকে, সেক্ষেত্রে আমি ব্যান্ডিং করে দেবো। মানে গ্রেড 1টা ব্যান্ডিং এর জন্য রিকমেন্ডেশন না, বাট যদি গ্রেড 2 এবং 3 থাকে, এক্সটেন্সিভ ভেরিক্স থাকে, সাইজটা যদি বেশি বড় থাকে, সেক্ষেত্রে আমরা তখন ব্যান্ডিং এর ব্যাপারে তখন আমি প্রোফাইলেকটিক ব্যান্ডিং তখন আমি করব। এটাই বললাম ভাই, যে গেট 1 2 3 যেটা করা হচ্ছে এটা কিসের ভিত্তিতে? আচ্ছা, এটা এটা করা হবে আছে ভেরিক্স এর সাইজ, কিছু কিছু প্যারামিটার দেখা হয়, যেমন আমার ভেরিক্স এর সাইজ গুলা কেমন, এটা কোনো ব্লিডিং পাংক্টিক মার্ক আছে কিনা, আহ, এটা কতদিন ধরে এটা ভেরিক্সের প্রেজেন্সটা কতদিন ধরে কোন সাইটে আছে, এইসব কিছু প্যারামিটার দেখে আসলে এটা গ্রেডিংটা করা হয়। বেসিক্যালি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমাদের যারা এন্ডোস্কোপি যখন যারা করে, তারা আসলে বেসিক্যালি ভেরিক্সের সাইজটা দেখেই তারা আসলে এটা গ্রেডিংটা করে, এটা হচ্ছে গ্রেড 1, গ্রেড 2 নাকি গ্রেড 3। এছাড়া যেটা বললাম যে ব্লিডিং স্পটটাও এখানে আসলে কনসিডারেশন আনা হয়, বাট মোর লাইকলি তারা হচ্ছে ভেরিক্সের সাইজটা দেখে আসলে ব্লিডিংটা করে। আর আর্টারিয়াল বিপিটা কিভাবে মেজারমেন্ট করা হয়? জি জি জি, হ্যাঁ সরি। যেটা বলছিলেন যে আর্টারিয়াল বিপি, আমরা নর্মাল বিপি তো এটা তো আলাদা তাই না? আর্টারিয়াল বিপিটা কিভাবে মেজার করা হয়? না না, এটাই মানে আর্টারিয়াল, মানে আমরা যে প্রেশারটা দেখি এটাই আসলে আর্টারিয়াল বিপি ওরা ওরা বলছে। ও আমরা যে আচ্ছা। নর্মালি যে আমরা বিপি মেজারমেন্ট করি যেটা, এটাই হুম। আসলে আমরা মানে আর্টারিয়াল ব্লাড প্রেশার। এখানে আমাদের টার্গেট হচ্ছে মেন আর্টারিয়াল প্রেশারটা আমি রাখবো 65-এর উপরে, আর সিস্টোলিক ব্লাড প্রেশারটা রাখবো হচ্ছে আমি 90-এর উপরে। এটা আসলে আলাদা কোনো না, এটা হচ্ছে আমরা যে নর্মাল যে আমরা বিপি মেজারমেন্ট করি বা পেশেন্টের যে আমি ব্লাড প্রেশার চেক করতে, সেটাই আসলে আর্টারিয়াল বিপি।
ঠিক আছে হ্যাঁ, আমরা কথাটা আরেকবার বলবেন। কোনটা কোনটা এই যে একটু আগে যে কথাটা বলছেন, কথাটা আরেকবার রিপিট করবেন। মানে ব্লাড প্রেশার মনিটরিং এরটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, মানে আর্টেরিয়াল ব্লাড প্রেশারটা আসলে ভাইয়ের একটা কনফিউশন ছিল। আর্টেরিয়াল ব্লাড প্রেশার ঠিক আসলে আর্টেরিয়াল ব্লাড প্রেশারটা আলাদা করে কোনো কিছু না। আমরা যেই নর্মালি যেসব পেশেন্টের আমরা ভাইটালস দেখার সময় আমরা যেভাবে ব্লাড প্রেশারটা দেখি সেটাই আমি দেখবো। এবং আমাদের এখানে টার্গেট ব্লাড প্রেশারটা থাকবে হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেশার যেটা আছে সেটা আমি রাখবো 65-এর উপরে, এবং সিস্টোলিক ব্লাড প্রেশারটা থাকবে হচ্ছে আমার 90-র উপরে। সেটাই হচ্ছে আমার মনিটরিং এর রেঞ্জ। মানে আমরা যখন একটা পেশেন্টের শক স্ট্র্যাটিফিকেশন করি আসলে, তবে এটাই আমরা টার্গেট থাকে, তো এইটাই আমার মেন আর্টেরিয়াল প্রেশারটা রাখবো আমি 65-এর উপরে, আর সিস্টোলিক ব্লাড প্রেশারটা রাখবো হচ্ছে 90-র উপরে। এখানে আসলে একই কথা যে আমি সিস্টোলিক ব্লাড প্রেশারটা থাকবো 90-র উপরে, আর মেন প্রেশারটা থাকবে আমার 65-এর উপরে। আর কারো কোশ্চেন আছে? কারো কোশ্চেন থাকলে তারা করতে পারেন। ঠিক আছে, যদি আর কারো কোশ্চেন না থাকে তাহলে আমরা সেশনটা শেষ করতে পারি। মানে আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আহ ব্যস্ততার মাঝে সময় বের করে সেশনটা অংশগ্রহণ করার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।